সোর্সে ব্যাক করবে। তো এই ছিল আমাদের পজিটিভ সাইকেলের জন্য অপারেশন। তো লোডের ভিতর দিয়ে কারেন্ট কোন ডিরেকশনে যাচ্ছে, আমি যদি বলি ডাউনওয়ার্ড এই ডিরেকশনে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ভোল্টেজ যে শেপটা পাবো সেটা হুবহু সোর্সকে ফলো করবে। তো এই হচ্ছে আমাদের জন্য পজিটিভ সাইকেলের ভোল্টেজ শিফট অ্যাক্রস লোড। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এরপরে দেখা যাচ্ছে নেগেটিভ সাইকেল চলে আসছে। নেগেটিভ সাইকেল চলে আসা মানে হচ্ছে এই টার্মিনাল নেগেটিভ আর এই টার্মিনাল পজিটিভ। তখন কারেন্ট কোন পাথে যাবে, তখন কারেন্ট যাবে এই পাথে, D3 হয়ে লোড হয়ে আবার আগের মতো একই ডিরেকশনে যে D2 হয়ে সোর্সে ব্যাক করবে। ওকে, সো এই হচ্ছে তখন তার পাথ, কারেন্ট ফ্লো এর পাথ। তো যেহেতু লোডের ভিতরে আবার একই ডিরেকশনে ডাউনওয়ার্ড এই ডিরেকশনে কারেন্টটা গেল, সেই কারণে নেগেটিভ সাইকেলও আমরা লোডের ভিতর দিয়ে একই ডিরেকশনে একটা আউটপুট পাবো, পজিটিভ সাইকেলে একটা আউটপুট পাবো। সো এই হচ্ছে আমাদের ফুল ওয়েভ রেকটিফিকেশন। হ্যাঁ, এবং এই ফুল ওয়েভ রেকটিফিকেশনের ক্ষেত্রে কিন্তু কোনো গেট পাসের প্রয়োজন হয় নাই, তবে এবং এখানে কোনো কন্ট্রোল রেকটিফিকেশন ছিল না। যে আউটপুটটা আমরা পাচ্ছিলাম সেই আউটপুটটা ছিল এরকম, টুয়াইস ভিএম বাই পাই। এটা ছিল আমাদের আউটপুটের এক্সপ্রেশনটা, ভিডিসি যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা ছিল দেখতে এরকম। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো কোনো কন্ট্রোল প্যারামিটার নাই। তোমাদের ইনপুট সাপ্লাই যেটা দিবা তার পিক ভ্যালু যদি ভিএম হয়ে থাকে, ইনপুট এসি সাপ্লাই যেটা আমি দিচ্ছি এটা পিক ভ্যালু যদি ভিএম হয়ে থাকে, এখানে অবশ্য ভিপি দেওয়া, সো ভিএম বা ভিপি যাই হোক সেটা হবে তাহলে তার উপর নির্ভরশীল, তার মানে টুয়াইস ভিএম বাই পাই, এটাই হচ্ছে তোমার আলটিমেট আউটপুট। তো যেমন তুমি যদি 220 ভোল্ট যদি তোমার সাপ্লাই হয়, 220 ভোল্ট সাপ্লাই হলে পরে 220 ভোল্ট আসলে আরএমএস ভ্যালু, তুমি যেটা পিক ভ্যালু কিভাবে বের করবা, এটাকে √2 দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, তাহলে তোর চলে আসবে তোমার পিক ভ্যালু। কাজে 220 ভোল্ট একটা সাপ্লাইকে যখন আমি এরকম ফুল ওয়েভ রেকটিফিকেশন করব, সেই ক্ষেত্রে যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা দাঁড়াবে হচ্ছে এরকম। ওকে, সো এটা দেখি বোঝা যাচ্ছে এখানে আমাদের আসলে আউটপুটটা আমাদের কন্ট্রোলে নাই বলা যায়, আমরা চাইলে পরে আমাদের ইচ্ছা মতো আউটপুট এখানে প্রডিউস করতে পারি না। তো আমরা এই কাজটা করতে চাই, আমরা সরি এই কাজটা আমরা করতে চাই যে আমরা কন্ট্রোল আউটপুট জেনারেট করতে চাই, এবং কন্ট্রোল আউটপুট জেনারেট করার জন্য আমাদের আসলে যে কাজটা সবার আগে করতে হবে সেটা হলো এই যে ডিভাইস যেটা ছিল ডায়োড, এই ডায়োডটাকে রিপ্লেস করে দিতে হবে। কাকে দিয়ে, আমি এখানে একটা এসসিআর নিয়ে আসবো। তো রেকটিফিকেশন আবারও হবে, ডায়োড যেমন রেকটিফিকেশন করে এসসিআরও রেকটিফিকেশন করবে, বাট ওটা করবে কন্ট্রোল রেকটিফিকেশন। তার মানে ওখানে আমাদের এসসিআর কে অন করার একটা ক্ষমতা আমরা পেয়ে যাব। কিভাবে, সেটা হচ্ছে গেট পাস অ্যাপ্লাই করে। তো এই কাজটা আমরা করলাম, হুবহু এই সার্কিট আমরা ডিজাইন করব। শুধু একটা কাজ করব, সেটা হচ্ছে একটা চেঞ্জ আনবো, সেটা হচ্ছে এই ডায়োড গুলোকে রিপ্লেস করে দিব হচ্ছে এসসিআর দিয়ে, এবং এর ফলে যেটা হবে যে আমাদের যে রেকটিফিকেশনটা হবে সেটা হবে কন্ট্রোল রেকটিফিকেশন। আসা যাক তাহলে আজকের এক্সপেরিমেন্টে। আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে যেটা বললাম, দি স্টাডি অফ সিঙ্গেল ফেজ ফুল কনভার্টার। এবার দেখো সার্কিটটা, এই যে সার্কিটটা, এই সার্কিটে তুমি কি চেঞ্জ দেখতে পাচ্ছ আগের সার্কিটের তুলনায়? চেঞ্জ বেসিক্যালি এই একটাই, সেটা কি, তুমি ডায়োড গুলোকে রিপ্লেস করে দিছো হচ্ছে কতগুলো থাইরিস্টার বা এসসিআর দিয়ে। ওকে, এবং থাইরিস্টারের নাম্বারিং গুলো অবশ্যই খানিকটা চেঞ্জ হয়েছে এখানে। এখানে আমরা এটাকে বলতেছি T1, এটাকে T2, এটাকে T3, এটাকে T4, এভাবে বললাম। তো তুমি যখন গেট পাস অ্যাপ্লাই করো, গেট পাস অ্যাপ্লাই করলে কি হবে, থাইরিস্টারটা অন হবে, তবে শর্ত হচ্ছে থাইরিস্টারটা কিন্তু ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকতে হবে। হ্যাঁ, তার মানে যখন সাপ্লাইয়ের পজিটিভ সাইকেল চলে সেই সময়টাতে এই টার্মিনাল পজিটিভ, এই টার্মিনাল নেগেটিভ। ওকে, তুমি যদি T1 কে ফায়ার করো তাহলে কারেন্ট কোন পাথে যাবে, কারেন্ট যাবে হচ্ছে এই পাথে, সাপ্লাই থেকে আসলো T1 হয়ে লোড হয়ে, শর্ত হচ্ছে T2 কেও ফায়ার করতে হবে, কারণ একটা পাথ কমপ্লিট করতে হবে, একটা লুপ কমপ্লিট করতে হবে। আমি T2 কেও ফায়ার করব, T1 এবং T2 কে একসাথেই ফায়ার করব, তাহলে কি হবে, T2 অন, এর ভিতর দিয়ে কারেন্ট যে শেষ পর্যন্ত সে সোর্সে ব্যাক করলো। সো লোডের ভিতর দিয়ে কারেন্ট যদি এই ডিরেকশনে যায়, আমরা লোডের অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ পেয়ে যাব। তবে কখন থেকে পাবো, যখন থেকে তাকে আমি ফায়ার করলাম তখন থেকে পাবো। কাজে এটা হয়তো এরকম হতে পারে, আমরা হয়তো এরকম একটা জায়গায় এসে, ধরে নাও এটা হচ্ছে তোমার টাইমের স্কেলে যে এরকম কোন জায়গায় এসে আমি একটা গেট পাস দিলাম, এবং গেট পাস দেওয়ার পর থেকে আসলে দেখা যাচ্ছে এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, এবং এই কারেন্ট ফ্লো করার কারণে আমরা লোডের অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ পাচ্ছি। ঠিক একইভাবে যখন আমার নেগেটিভ সাইকেল আসবে তখন কি হবে, তখন কিন্তু আবার তোমার এই টার্মিনালটা হয়ে যাবে নেগেটিভ, এই টার্মিনালটা হয়ে যাবে পজিটিভ। তখন তুমি কাকে অন করতে পারো, তখন তুমি যাকে অন করতে পারো সে হচ্ছে T3 এবং T4 একসাথে অন করতে পারো। তখন কারেন্টটা কিভাবে কন্ডাক্ট করবে, কোন পাথে কন্ডাক্ট করবে, আমি যদি ব্লু কালার ইউজ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে কারেন্ট এই ডিরেকশনে বের হবে, T3 দিয়ে যাবে, লোডের মধ্যে দিয়ে আবারও একই ডিরেকশনে নামবে, নেমে T4 হয়ে সোর্সে ব্যাক করবে। সো ফলাফল হচ্ছে যে তুমি এই নেগেটিভ সাইকেলে এসে এখানে একটা গেট পাস অ্যাপ্লাই করছিলা, এবং সেই কারণে
লোডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলো, লোডের ভিতর দিয়ে একই ডিরেকশনে কারেন্ট ফ্লো করলো, এবং এই কারণে এখানে একটা ভোল্টেজ ড্রপ পেলাম। ওকে, সো এই হচ্ছে তোমার আলটিমেট আউটপুট। এখন এখানে আমরা যে আউটপুটটা পাই, সেই আউটপুটের এক্সপ্রেশনটা কেমন? এই আউটপুটের এক্সপ্রেশনটা কিন্তু শুধুমাত্র সাপ্লাই এর পিকের উপর নির্ভরশীল না। এই আউটপুটের এক্সপ্রেশনটা হচ্ছে এরকম, আমরা যদি এখানে ভিডিসি প্লট করি, ভিডিসি ইজ ইকুয়াল টু হোয়াট? ভিডিসি ইজ ইকুয়াল টু আসবে ভিএম বাই পাই, আর মাল্টিপ্লাইড বাই এখানে একটা কন্ট্রোল ফ্যাক্টর, সেটা হচ্ছে 1 প্লাস কস অফ আলফা। আলফা হচ্ছে তোমার সেই ডিলে অ্যাঙ্গেলটা, ওকে, যতটুকু তুমি ডিলে করলা সেটা। এখন দেখো খেয়াল করে, তুমি যদি কোনো রকম ডিলে না করো, তুমি যদি কোনো রকম ডিলে না করো, তার মানে হচ্ছে আলফা যদি 0 হয়, তার মানে তুমি যদি একদম শুরুতে এখানে যদি গেট পাস দিয়ে দাও, পজিটিভ সাইকেলের শুরুতে গেট পাস দিচ্ছ, ঠিক একইভাবে নেগেটিভ সাইকেলেরও শুরুতে গেট পাস দিচ্ছ, তখন আউটপুটটা দেখতে কেমন দাঁড়াবে? তখন আউটপুটটা কিন্তু দেখতে দাঁড়াবে এরকম একটা কমপ্লিট আউটপুট। এখানেও ঠিক তাই, কমপ্লিট একদম। হ্যাঁ, কাজেই তখন কি হচ্ছে, সেটা আউটপুটটা কিন্তু এই যে আলফা ভ্যালু তুমি 0 বসায় দেখো, আলফা ভ্যালু 0 বসানোর মানে হচ্ছে cos 0 মান হয়ে যায় 1, সো 1 and 1 that makes 2, and eventually সেটা হয়ে যাচ্ছে twice vm by pi। তো আমরা একটু আগে যেটা ডায়োড ইউজ করে দেখে আসছি, যে আমাদের যদি কোনো রকম কন্ট্রোল না থাকতো, অথবা আমি যদি ফুল সাইকেলটা পেতে চাইতাম, সেক্ষেত্রে আমি পেতাম হচ্ছে টয়েস ভিএম বাই পাই। এবং এখানেও সেই সুযোগটা রয়ে গেছে যে আমরা চাইলে পরে আলফাকে 0 করে আমরা এটা টয়েস ভিএম বাই পাই অ্যাচিভ করতে পারি। আচ্ছা, এরপরে আমরা আলফার ভ্যালু চেঞ্জ করতে থাকি, এবং আলফার ভ্যালু চেঞ্জ করলে দেখা যাবে যে তোমার এই পজিশনটা, গেট পাসের পজিশনটা চেঞ্জ হবে। যেমন গেট পাসটাকে তুমি ঠিক মাঝামাঝি এরকম কোন একটা জায়গায় নিয়ে আসতে পারো, ঠিক এরকম কোন একটা জায়গায় নিয়ে আসতে পারো, তার মানে আলফার ভ্যালু তখন হয়ে যাচ্ছে 90 ডিগ্রির মতো, মানে আমি সাইকেলের মাঝামাঝি নিয়ে আসছি 90 ডিগ্রির মতো। আলফা ভ্যালু 90 ডিগ্রি বসাও, তখন আউটপুট চলে আসবে ভিএম বাই পাই, কারণ cos 90 এর মান তখন 0। তুমি যদি গেট পাসকে একদম শেষে নিয়ে আসো, তার মানে হচ্ছে আলফা ভ্যালু যদি 180 হয়, তখন কি হচ্ছে cos 180 ডিগ্রি হচ্ছে -1, so that makes VDC is equal to 0, কারণ 1 - 1 that will give you 0। সো একদম শেষে যে আমি যদি এখানে এসে গেট পাস দেই, এখানে এসে গেট পাস দেওয়া তো অর্থহীন, আসলে আউটপুটে কোনো কিছু যাবে না, কারণ এসি আর অনই হবে না, এবং ফলাফল হচ্ছে কোনো কারেন্ট লোডের ভিতর দিয়ে ফ্লো করবে না। তো সেই ক্ষেত্রে তোমার আউটপুটটা হয়ে যাবে 0। তার মানে তুমি এখানে যে আউটপুটটা পাচ্ছ, সেই আউটপুটটা কিন্তু তুমি কন্ট্রোল করতে পারো, এবং সেই কন্ট্রোলের রেঞ্জটা কিরকম? সেই কন্ট্রোলের রেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম টুয়াইস ভিএম বাই পাই থেকে শুরু করে 0 পর্যন্ত। ওকে, এই রেঞ্জে তুমি তাকে কন্ট্রোল করতে পারো। তো এই কারণে এটাকে বলা হচ্ছে যে কন্ট্রোল রেক্টিফিকেশন, ফুল ওয়েভ কন্ট্রোলড রেক্টিফিকেশন। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কিনা বলো? এই পর্যন্ত বুঝতে কারো কি কোনো সমস্যা আছে? না স্যার, নেই। আচ্ছা, গুড। তাহলে এইবার আসো, আমরা যে বারবার বললাম যে আমরা দুটো এসসিআর কে একসঙ্গে অন করব, এই যে T1 এবং T2 কে একসঙ্গে অন করতে হবে, কারণ আমাকে একটা ক্লোজড পাথ তৈরি করতে হবে কারেন্ট ফ্লো এর জন্য। সেই অনটা আমরা কিভাবে করব? স্বাভাবিকভাবেই যেটা জানো যে আমরা গত ক্লাস থেকে দেখে আসছি, আমাদের একটা এসসিআর অন করার জন্য ট্রিগারিং পালস বা গেট পালস প্রয়োজন হয়, এবং এই গেট পালসটা আসে হচ্ছে ট্রিগারিং ডিভাইস থেকে। এখন ট্রিগারিং ডিভাইস কি ছিল? আমরা যদি লাস্ট এক্সপেরিমেন্টটাতে একটু ব্যাক করি, আমাদের লাস্ট এক্সপেরিমেন্টের সার্কিটটা ছিল দেখতে এরকম। হ্যাঁ, সো এবং এই সার্কিটে আমরা ট্রিগারিং ডিভাইস হিসেবে ব্যবহার করে আসছি হচ্ছে একটা ইউজেটি। ওকে, সো আমাদের এখানে একটা ইউজেটি ছিল, এই ইউজেটি ইউজেটি যেটা এই যে ইউজেটি ছিল, এবং ইউজেটির যে ডিসচার্জিং কারেন্টটা, সেই ডিসচার্জিং কারেন্টটা ফ্লো করতেছিল হচ্ছে 33 ওহম ওহমস এর ভিতর দিয়ে, 33 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে। এরপরে কি হচ্ছিল, যেহেতু ওইটাই সাফিসিয়েন্টলি স্ট্রং ছিল না, সো সাফিসিয়েন্টলি স্ট্রং করার জন্য আমরা এখানে একটা আইসোলেশন সার্কিট ব্যবহার করলাম, এবং ফলাফল যেটা হলো যে এখানে আমরা যেই পালসটা পাচ্ছি, এই পালসটারই একটা স্ট্রং ফর্ম আমরা এখানে পাচ্ছি, এবং শেষ পর্যন্ত এই পালস ইউজ করে আমরা কি করলাম, ওই এসসিআরটাকে ট্রিগার করছিলাম, পাওয়ার সার্কিটের এসসিআরটাকে ট্রিগার করছিলাম। এখানে আরো একটা রোল ছিল, সেই রোলটা হচ্ছে যে আমরা চাচ্ছিলাম যে একটা আইসোলেশন হোক, কারণ আমাদের পাওয়ার সার্কিট এবং লজিক সার্কিট দুইটা সেপারেট গ্রাউন্ড নিয়ে ইউজুয়ালি কাজ করে, কারণ আদারওয়াইজ দুটো শর্ট হয়ে যেতে পারে। সেই কারণে আইসোলেশন পারপাসেও এই পিসি 101 বা অপ্টোকাপলারটা ব্যবহার করা হয়েছিল। তো তাহলে এই যে মেকানিজমটা, যেটা আমরা গত ক্লাস থেকে শিখে আসছি, হাসিফ স্যার এটা মানে খুব ভালো করে এক্সপ্লেন করছিলেন, আমরা এই মেকানিজমটাই আজকে আবার ব্যবহার করব। হ্যাঁ, এই মেকানিজমটা আজকে আবার ব্যবহার করব, তবে ওই যে যে গ্রাউন্ডিং এর একটা ইস্যু রয়ে গেছে, সেই গ্রাউন্ডিং এর ইস্যুটার ব্যাপারে একটু সতর্ক হতে হবে, এবং সেটা মাথায় রেখেই দেখা যাবে যে সার্কিটে আমরা কিছুটা চেঞ্জ আনবো। হ্যাঁ, তো আমাদের যেই সার্কিটটা দেখে আমরা অভ্যস্ত, এই যে সার্কিট আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখে আমরা অভ্যস্ত, এই সার্কিট আমরা কিছুটা চেঞ্জ আনবো শুধুমাত্র এই গ্রাউন্ডিং ইস্যুর কারণে। হ্যাঁ, তো আমরা এখন একটু এক্সপ্লেন করবো যে গ্রাউন্ডিং ইস্যুটা আসলে কি। আচ্ছা, প্রাথমিকভাবে ধরে নাও গ্রাউন্ডিং এর কোনো ইস্যু নাই, কোনো সমস্যা নাই, এবং আমি ধরে নিচ্ছি T1 এবং T2 কে আমরা একই সঙ্গে ফায়ার করি। হ্যাঁ, কারণ T1 T2 কে একই সঙ্গে ফায়ার করতে হবে,
এখন ফায়ারিং এর যে ট্রিগার পালসটা সেটা কোথা থেকে আসবে? সেটা তো অবভিয়াসলি একটা এসসিআর সরি একটা ইউজিটি থেকে আসবে এবং ইউজিটি ট্রিগার পালস প্রডিউস করবে এবং সেই ট্রিগার পালসটা আমরা অপ্টোকাপলারের মাধ্যমে কি করব T1 এবং T2 তে দিয়ে দিব। এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা সেম সোর্স থেকে গেট পালস বা ট্রিগার পালস নিয়ে সেটা দুটা এসসিআর দিয়ে দিতে পারি কিনা, এটা হচ্ছে বিগেস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, আচ্ছা একটা কাজ করি তাহলে। সেটা হচ্ছে আমরা প্রাথমিকভাবে ধরে নিই আমাদের এখানে একটা অপ্টোকাপলার আছে, এই যে এখানে একটা অপ্টোকাপলার ড্র করা আছে। আমরা অপ্টোকাপলার থেকে কানেকশন দিয়ে দিব হচ্ছে এসসিআর। অপ্টোকাপলারের কানেকশনটা তুমি কিভাবে দাও? একটু যদি ব্যাক করি, অপ্টোকাপলারে যে পজিটিভ টার্মিনালটা থাকে সেটা আমরা নরমালি দিয়ে দিই হচ্ছে অ্যানোডে, যেখান থেকে তোমার গেট কারেন্টটা তুমি নিচ্ছ সেটা আমরা নরমালি অ্যানোডে দিয়ে দিই। আর হচ্ছে এসসিআর এর একটা কিন্তু ক্যাথোড থাকে। হ্যাঁ, এসসিআর এর একটা ক্যাথোড থাকে। সো তুমি যখন গেটে একটা পালস দাও, এসসিআর এর গেটে যখন একটা পালস দাও, যেমন এটা যদি একটা এসসিআর হয়, দেখো খেয়াল করে, এটা যদি এসসিআর হয়, আমি যদি টার্মিনাল গুলোর নাম দেই, এখানে লেয়ার গুলো হচ্ছে পিএন, ওকে, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে অ্যানোড এবং এই হচ্ছে আমাদের ক্যাথোড। তুমি যখন গেটে একটা পজিটিভ ভোল্টেজ দাও, পজিটিভ কার রেসপেক্টে? পজিটিভ কিন্তু সবসময় ক্যাথোডের রেসপেক্টে। ওকে, তার মানে হচ্ছে তুমি এখানে যখন একটা ভোল্টেজ দিচ্ছ, গেটে একটা পজিটিভ ভোল্টেজ দিচ্ছ, সেই পজিটিভ ভোল্টেজটা কিন্তু কার রেসপেক্টে পজিটিভ? ক্যাথোডের রেসপেক্টে পজিটিভ। সো আমাদের ক্যাথোড যেটা থাকবে এখানে, যে যেটা ক্যাথোড, এই যে এটা এই পাশটা অ্যানোড, এই পাশটা হচ্ছে ক্যাথোড, এই ক্যাথোডটা কিন্তু হতে হবে গ্রাউন্ড, কারণ তুমি গ্রাউন্ডের রেসপেক্টে এটা আসলে পজিটিভ। ওকে, সো আমি কি করলাম, আমি ক্যাথোডটাকে নিয়ে এসে এই যে অপ্টোকাপলারের গ্রাউন্ডে কানেক্ট করে দিতাম। এটা কিন্তু গত ক্লাসের পড়া, যে আমরা অপ্টোকাপলারে যে এই যে যেখান থেকে গেট পাসটা বের হয়ে আসে বা যেখান থেকে ডিসচার্জিং কারেন্ট আমরা পাচ্ছি, সেই কারেন্টটাকে আমি যদি গেটে দেই এবং এই গেট ভোল্টেজটাকে আমি যদি বলতে চাই যে এটা গ্রাউন্ডের রেসপেক্টে বা ক্যাথোডের রেসপেক্টে মোর পজিটিভ, সেক্ষেত্রে ক্যাথোডটাকে ওই গ্রাউন্ডে কানেক্ট করে দিতে হবে। তাহলে তুমি বলতে পারো যে হ্যাঁ, গেট ভোল্টেজটা ক্যাথোডের রেসপেক্টে মোর পজিটিভ এবং সেক্ষেত্রে ডিভাইসটা অন হবে, এসসিআরটা অন হবে। সো এখানেও তাহলে একই কাজ করতে হবে। এখানে এই কাজটা করার জন্য আমরা তাহলে এরকম করি যে অপ্টোকাপলারের যে পজিটিভ টার্মিনালটা আছে বা টার্মিনাল 4 যেটা, সেটা আমরা এখানে কানেক্ট করলাম। খেয়াল করে আমরা এখানে কানেক্ট করলাম। আরেকটা টার্মিনাল কি? আরেকটা টার্মিনাল হচ্ছে গ্রাউন্ড, অপ্টোকাপলারের গ্রাউন্ড। সেটা আমরা কোথায় কানেক্ট করব? সেটা আমরা কানেক্ট করব হচ্ছে এসসিআর এর ক্যাথোডে। ওকে, সো এসসিআর এর ক্যাথোড, যেমন টি1 এর ক্যাথোড কোনটা? টি1 এর ক্যাথোড ডেফিনেটলি এই পাশটা, এই পাশটা হচ্ছে ক্যাথোড। সো আমরা টি1 এর ক্যাথোডে কানেক্ট করে দিব হচ্ছে অপ্টোকাপলারের গ্রাউন্ডটা। অপ্টোকাপলারের গ্রাউন্ডটা কানেক্ট করা যাক। আমরা একটা কাজ করি, তোমাদের যে লেকচার ভিডিওটা আপলোড করা হয়েছে, সেই লেকচার ভিডিওতে যে কালার গুলো ব্যবহার করেছে আমি সেই কালার গুলোই ব্যবহার করতেছি। তো আমরা এখানে কানেক্ট করলাম হচ্ছে অপ্টোকাপলারের গ্রাউন্ড, কোথায়? ক্যাথোডে। এই যে ক্যাথোডে কানেক্ট করে দিলাম। দেখো এতটুকু বোঝা যাচ্ছে কিনা? আমরা অপ্টোকাপলারের যেখান থেকে আমি আউটপুটটা নিচ্ছি, টার্মিনাল বা পিন 4, সেখান থেকে, এটা পিন 4ই ছিল সম্ভবত, হ্যাঁ পিন 4, সেখান থেকে আমরা গেটে দিয়ে দিলাম। আর এটা যে গ্রাউন্ডটা ছিল, গ্রাউন্ডটা আমরা ক্যাথোডে দিয়ে দিলাম। এটাই আমায় করতে হবে, আমি এর আগেও তাই করে আসছি। আচ্ছা, এখন তুমি সেম কাজ তোমায় কি করতে হবে? সেম গেট পাস কিন্তু টি1 এবং টি2 তে দিতে হবে, মানে সেম সময়ে গেট পাস টি1 এবং টি2 তে দিতে হবে, সেম টাইমে। তখন আমরা কি করলাম, আমরা ধরে নেই যে এই অপ্টোকাপলারটা অথবা সিমিলার অপ্টোকাপলার ইউজ করে, যে কিনা সেম সোর্স সেম গ্রাউন্ড ব্যবহার করে, সেটা ইউজ করে আমরা আরেকটা অপ্টোকাপলার রাখলাম সার্কিটের মধ্যে এবং সেখান থেকে আউটপুটটা নিয়ে থাইরিস্টার টি2 তে দিয়ে দিলাম। এই যে থাইরিস্টার টি2, এবং তার যে গ্রাউন্ডটা, এটা হচ্ছে তার ক্যাথোড টার্মিনাল, এটা এইটা দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এতটুকু বোঝা যাচ্ছে কিনা দেখো, আমরা এখানে আসলে দুটো অপ্টোকাপলার ইউজ করলেও তাদের তোমার সোর্স ভোল্টেজ এবং গ্রাউন্ড একই। ওকে, তুমি একই সোর্স এবং গ্রাউন্ড আছে এরকম দুটো অপ্টোকাপলার নিলাম, মানে দুটো অপ্টোকাপলারকে তুমি সেম সোর্স থেকে বায়াসিং করলা এবং করে কি করলা, এই দুটো অপ্টোকাপলার থেকে গেট পাস নিয়ে এট দ্য সেম টাইম তুমি টি1 এবং টি2 তে দিয়ে দিচ্ছ। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে তারপর কি ঘটবে সেটা একটু দেখতে চাই। আমরা তো বারবারই বলে আসছি যে আমরা টি1 এবং টি2 তে এট দ্য সেম টাইম গেট পাস দিব যদি আমি লুপটা কমপ্লিট করতে চাই। এখন আমার লুপটা কমপ্লিট হচ্ছে, বাট এখন কারেন্ট কোন পথে ফ্লো করে একটু দেখা যায়। ধরে নিচ্ছি আমি এই টার্মিনালটা পজিটিভ, এখন এই টার্মিনালটা নেগেটিভ। ওকে, কারেন্ট কোন পাথে যাবে? কারেন্ট যাচ্ছে এই পাথে, দেখো খেয়াল করে, এই পাথে কারেন্ট বের হলো, রেড কালার দিয়ে ইন্ডিকেট করি, কারেন্ট এখান দিয়ে বের হলো, টি1 কে সমান পাচ্ছে কারণ টি1 এ গেট পাস দেওয়া, কারেন্ট আসলো,
আচ্ছা, কারেন্ট খেয়াল করো এই পয়েন্টে পৌঁছে গেছে, এই যে ব্ল্যাক যে এই পয়েন্টে পৌঁছে গেছে। ইন্টারেস্টিংলি এই ব্ল্যাক এবং এই যে ব্ল্যাক, দে আর সেম। এই পয়েন্ট সেম। কারণ কি? কারণ হচ্ছে দুটো অপ্টোকাপলার কিন্তু সেম সোর্স থেকে বায়াসিং করা, কাজে তাদের গ্রাউন্ড দুটো সেম। তাদের গ্রাউন্ড দুটো যদি সেম হয়, তার মানে এই পয়েন্ট এবং এই পয়েন্ট এই দুটো কিন্তু সেম। এই দুটো সেম মানে হচ্ছে এটাকে আমি শর্ট করে দিতে পারি। আর এটাকে শর্ট করে দেওয়া মানে হচ্ছে কারেন্ট এখন কোথায় যাবে? কারেন্ট এখন এই পাথে এসে, শর্ট পাথে এসে সোর্সটা ব্যাক করবে। তুমি দেখো তো খেয়াল করে কারেন্টটা লোডে গেল কিনা? কারেন্ট কিন্তু লোডে যায়নি, কারেন্ট লোডে যাবে না। কেন লোডে যাচ্ছে না? কারণ তুমি অলরেডি, যেহেতু দুটো অপ্টোকাপলারের সোর্স একই, আমি আসলে মানে অ্যাভয়েড করার জন্য সেম অপ্টোকাপলার ইউজ না করে আমি দুটো অপ্টোকাপলার ইউজ করছি, তারপরেও প্রবলেম সলভ হয়নি। কারণ দুটো অপ্টোকাপলার ইউজ করি আর যেটা একটাই ইউজ করি, তাদের যদি সোর্স, বায়াসিং সোর্স যদি সেম থাকে, গ্রাউন্ড যদি সেম থাকে, তাহলে কিন্তু প্রবলেম সলভ হবে না। এবং প্রবলেম সলভ না হওয়ার মেইন কারণ হচ্ছে ওই যে গ্রাউন্ড দুটো শর্ট হয়ে গেছে। তো গ্রাউন্ড দুটো শর্ট হয়ে যাওয়ার কারণে কারেন্ট কিন্তু যেটা হবে লোডে যাবে না, কারেন্ট লোডে যাবে না, সিম্পলি এই শর্ট পথে এসে সে সোর্সে ব্যাক করবে। তো বেসিক্যালি সোর্সটাকে তুমি শর্ট করে দিচ্ছ, আর কিছু না। লোডে কোনো কারেন্ট তুমি পাঠাচ্ছ না। কাজে এখানে যে প্যাটার্নটা আমি এক্সপেক্ট করতেছিলাম, এই প্যাটার্নটা আমি আসলে পাবো না। তাহলে এখন আমাকে কি করতে হবে? যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এরকম, তারা যেন শর্ট না হয়ে যায়, সেই জন্য এই দুটো অপ্টোকাপলারের জন্য দুটা ভিন্ন সোর্স এবং ভিন্ন গ্রাউন্ড ব্যবহার করতে হবে। বিশেষ করে দুটা ভিন্ন গ্রাউন্ড ব্যবহার করতে হবে। ওকে? তো দুটা ভিন্ন গ্রাউন্ড যখন ব্যবহার করবা, তখন তো দুটা পয়েন্ট আর শর্ট হচ্ছে না, তখন এই দুটা পয়েন্ট কিন্তু এক না। এই যে এই দুটা পয়েন্টকে এক যে বললাম, যখন তুমি দুটো ভিন্ন গ্রাউন্ড ব্যবহার করবা, তখন কিন্তু তারা এক না। কাজে তখন তারা এক না হবে, তখন লোডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, লোডের ভিতর দিয়ে কারেন্ট যে T2 হয়ে তারপর সোর্সে ব্যাক করবে। ওকে? সো বিষয়টা দাঁড়াচ্ছে তাহলে এরকম, দুটো অপ্টোকাপলার ব্যবহার করব আমরা এই ক্ষেত্রে, এবং দুটো অপ্টোকাপলারের বায়াসিং সম্পূর্ণ ভিন্ন হতে হবে। আদারওয়াইজ আমি প্রবলেমে পড়বো, মানে দুটো সোর্স আমার এখানে প্রয়োজন হবে। তো এই যে সার্কিটটা, এখানে শুধুমাত্র পজিটিভ সাইকেলে কারেন্ট ফ্লো করানোর জন্য দুটো সোর্স প্রয়োজন হচ্ছে, নেগেটিভ সাইকেলে ডিফারেন্ট টাইমে গেট পাস আসবে, তাদের জন্য আরো দুটো সোর্সের প্রয়োজন হবে। ওকে? তার মানে টোটাল 4টা সোর্সের এখানে প্রয়োজন হবে এই সার্কিটটা অপারেট করতে চাই। তো আমরা চাচ্ছিলাম আসলে ল্যাবে যদি একটা গ্রুপে 4টা সোর্স নিয়ে কাজ করা শুরু করে, তখন তো বাকি গ্রুপগুলোকে সোর্স দেওয়া আমাদের জন্য প্রবলেম হয়ে যাবে। আর ডেফিনিটলি খুব একটা এফিশিয়েন্টও না এই প্রসেসে কাজটা করা। তো সেটা করার জন্য কি করলাম আমরা? আমরা সার্কিটে খানিকটা চেঞ্জ আনলাম। চেঞ্জ এনে আমরা এই রেগুলার ট্রান্সফরমারের পরিবর্তে চলে গেলাম হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফরমারে, এবং সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ইউজ করে আমরা এরকম একটা সার্কিট ডিজাইন করলাম। দেখো এই একটা সার্কিট আমরা ডিজাইন করলাম। এখন এই সার্কিটটা কিভাবে কাজ করে সেই প্রসঙ্গে আসবো। তার আগে বলো যে এইটুকু বুঝতে কোনো সমস্যা আছে কিনা? এখানে যে গ্রাউন্ডিং এর ইস্যুটা হয়, এটা কেউ বুঝো না এরকম আসতো? না স্যার। ওকে, গুড। তাহলে হচ্ছে যে এটা আমাদের খেয়াল রাখতে হবে। তোমাদের আজকে হচ্ছে যে মানে আজকের এক্সপেরিমেন্টে মূলত লেসন কিন্তু এইটাই, যে এই যে গ্রাউন্ডিং এর ইস্যুটা, এবং গ্রাউন্ডিং এর ইস্যুটা আমাদেরকে সতর্ক হয়ে এটা কানেক্ট করতে হবে, যাতে করে দুটা অপ্টোকাপলার কখনো এই পুরো পাথটাকে শর্ট করে না দেয়। আচ্ছা, আমরা এই সার্কিটটাতে আসি। এই সার্কিট আমরা কি করলাম? এই সার্কিটে প্রথমেই আমার যেটা চোখে পড়ে সেটা হচ্ছে যে আমাদের এসসিআর এর সংখ্যা এখানে কমে আসছে। এসসিআর এর সংখ্যা হয়ে গেছে দুটা, 4টার জায়গায় দুটা। এবং এরা আসলে কিভাবে কন্ট্যাক্ট করবে? যেহেতু হ্যাঁ, নুসরাতের কোয়েশ্চেন আছে কি? স্যার আমরা দুইটা ট্রিগারিং সার্কিট ইউজ করি না, তো ওখানে 4টা গ্রাউন্ড কেন লাগে, 4টা এসিএল এর জন্য? দুটা, হ্যাঁ, তুমি এখানে দেখো, তুমি একটা 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 পজিটিভ সাইকেলের ট্রিগারিং এর কথা আমি তোমাকে প্রাথমিকভাবে বললাম, যে পজিটিভ সাইকেলের ট্রিগারিং এ কয়টা লাগতেছে বলো? নুসরাত, পজিটিভ স্যার সাইকেল? একটা। না, একটা না, দুটা লাগতেছে। তুমি যদি একটা ইউজ করো, সেম যদি ইউজ করো, তাহলে তো গ্রাউন্ডটা শর্ট হয়ে যাচ্ছে। আমি আমি আবার বলি তাহলে এটা, সেটা হচ্ছে যে তোমার কারেন্ট এখান দিয়ে আসলো, এই পাশে আসলো। কারেন্ট এই পাশে আসার পরে এখানে দুটো অপ্টোকাপলার আছে ঠিকই, হ্যাঁ, কিন্তু তাদের গ্রাউন্ড সেম। তো কি হচ্ছে, তুমি যখন এইটাকে এই এসসিআরটাকে যখন তুমি বায়াসিং করছো, বায়াসিং করার সময় গেটে এটা পজিটিভ ভোল্টেজ দিচ্ছ, আর ক্যাথোড যেটা, ক্যাথোডকে গ্রাউন্ড করে দিচ্ছ। ঠিক একইভাবে টি2কেও তো ফায়ারিং করতে হবে, সো টি2কেও তুমি গেট পাস দিচ্ছ এবং তারও ক্যাথোডটাকে গ্রাউন্ডেড করে দিচ্ছ। এখন ইন্টারেস্টিংলি এই গ্রাউন্ড দুটো একই, কারণ তারা সেম সোর্স ব্যবহার করে, সেজন্য এই দুটো অপ্টোকাপলার সেম সোর্স ব্যবহার করে, ডিসি সোর্স ব্যবহার করে। কাজে তাদের দুটো গ্রাউন্ড একই। তো দুটো গ্রাউন্ড যদি একই হয়, এই পাত আর এই পাতটা আসলে শর্ট, এবং এই পাতার এই পাত যদি শর্ট হয়, তাহলে জি কারেন্ট স্যার। পাথে এসে এই শর্ট পাথে এসে জাস্ট সোর্সে ব্যাক করবে। সে তো আর কোনো কিছু দেখবে না, সে তো লোডে যাবে না।
নুসরাত কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এই জন্য 4টা লাগছে। এক্স্যাক্টলি, এখানে পজিটিভ সাইকেলেই 2টা লাগতেছে, আবার নেগেটিভ সাইকেলে আরো 2টা লাগবে, তো টোটাল 4টা লাগতেছে তোমার। আচ্ছা, ঠিক আছে, আমরা থ্যাংক ইউ। এখানে আসি এবার। এখানে আসি আমরা, এখানে কি হচ্ছে পজিটিভ সাইকেলে কি হচ্ছে, পজিটিভ সাইকেলে কোন ডিরেকশনে কারেন্ট যাবে, পজিটিভ সাইকেলে এই টার্মিনাল পজিটিভ, কাজেই তুমি যদি এই এসিআরটাকে ফায়ার করো তাহলে কারেন্ট এই পাথে যে যাবে, যে লোড হয়ে আবার সোর্সে ব্যাক করবে। ওকে, সো কি হচ্ছে, এই টার্মিনাল পজিটিভ হচ্ছে, এই টার্মিনাল নেগেটিভ হচ্ছে, কাজে তুমি একটা ভোল্টেজ ড্রপ এখানে এরকম পাবা, এখানে এরকম ভোল্টেজ ড্রপ পাবা। আবার যখন তোমার নেগেটিভ সাইকেল আসবে তখন কি হবে, নেগেটিভ সাইকেল আসা মানে হচ্ছে, আমি এগুলো এটা রিমুভ করে দিই। ওকে, নেগেটিভ সাইকেল আসলে পরে তখন কারেন্ট কোন দিকে, নেগেটিভ সাইকেল আসা মানে হচ্ছে এই টার্মিনাল পজিটিভ, এই টার্মিনাল নেগেটিভ, সো কারেন্ট আবার এই পাথে যাবে, সেন্টার থেকে এই পাথে যাবে। সো লোডের মধ্যে প্রতিবারই আসলে একই ডিরেকশনে কারেন্ট যায়, এবং লোডের মধ্যে যেহেতু প্রতিবার একই ডিরেকশনে কারেন্ট যায়, তো কাজে তোমার আউটপুটটা হবে এরকম। এখন এমন যদি হয় যে তুমি সাইকেলের শুরুতেই গেটকে পালস দিলা, মানে এসিআর এর গেটে পালস দিলা, তাহলে আমি যে আউটপুটটা ড্র করলাম, এই যে আউটপুটটা ড্র করলাম, আউটপুটটা দেখতে হবে এরকম। সরি, ড্রয়িং এর শুরু ফ্রি হ্যান্ড ড্রয়িং এ যা হয় এরকম হবে। কিন্তু যখন তুমি গেটকে একটু ডিলে করে পালস দিবা, তখন স্বাভাবিকভাবে তুমি আউটপুটটার প্যাটার্নটা চেঞ্জ করতে পারো। সামান্য যদি ডিলে করো তখন আউটপুটের প্যাটার্নটা এরকম চেঞ্জ হয়ে যাবে। ওকে, ডিলেটা আমার উপর নির্ভরশীল, আমি কখন তাকে ফায়ারিং করবো তার সেটা আমার উপর নির্ভরশীল। তো তার মানে ডিলের জন্য আমি কি করবো, আমি আবার ট্রিগারিং পালস নিয়ে আসবো, এবং সেটাকে অ্যাডজাস্ট করবো হচ্ছে ওই যে ইউডিটি যে সার্কিটটা ছিল, এখানে তোমার একটা পট ছিল, তো পটটা অ্যাডজাস্ট করে তুমি চাইলে পরে ট্রিগারিং এর যেই গেট পাসটা, সেই গেট পাসের পজিশনটা তুমি টাইমের স্কেলে চেঞ্জ করতে পারো, আগে থেকে পিছতে পারো। তুমি যদি চাও যে খুব দ্রুত এটা, মানে একদম প্রথমেই সাইকেলের শুরুতেই সেই গেট পাস দিয়ে দিবে, তখন কি করতে হবে, এই পটের ভ্যালুটা অনেক কমাই দিতে হবে, এবং কমাই দিলে পরে ক্যাপাসিটরটা কুইকলি চার্জ আপ হয়ে যাবে, এমিটার ভোল্টেজটা পিক ভোল্টেজে পৌঁছে যাবে, এবং তখন এটা সাথে সাথে ডিসচার্জ হয়ে যাবে। সো ডিসচার্জের কারেন্টটা তুমি এখান দিয়ে পেয়ে যাবে। এটা গত ক্লাসের পড়া। তো তাহলে কি হচ্ছে, এটা আমি কন্ট্রোল করতে পারি হচ্ছে এই জাস্ট এই পটটা ইউজ করে। এখন যে গ্রাউন্ডিং এর ইস্যুটা ছিল, গ্রাউন্ডিং এর ইস্যুটা এখানে কিভাবে সলভ হলো সেটা একটু দেখি। প্রথমত একটা বেনিফিট আমি পাচ্ছি, এখানে 2টা এসসিআর দিয়ে আমি কাজ করতেছি, এই যে 4টা এসসিআর এর খরচ আমার বেঁচে গেল। এখন খরচ শুধু 4টা এসসিআর এ বাঁচে না, তোমার হচ্ছে খরচ বেঁচে যায় হচ্ছে 4টা সোর্সেরও, 4টা ডিসি সোর্সেরও। কারণ আগে তোমার বায়াসিং করতে 4টা ডিসি সোর্স প্রয়োজন হচ্ছিল, এখন আর সেটা প্রয়োজন হবে না। কেন প্রয়োজন হবে না এটা দেখা যাচ্ছে। ধরে নাও তুমি, তোমার এখানে একটা অপ্টোকাপলার আছে, এটা হচ্ছে সেই অপ্টোকাপলার। ওকে, প্রথম পজিটিভ সাইকেলের জন্য এটা হচ্ছে অপ্টোকাপলার, আর নেগেটিভ সাইকেল কন্ট্রোলের জন্য এটা হচ্ছে অপ্টোকাপলার। ওকে, এবার পজিটিভ সাইকেল অপ্টোকাপলারে আসো। পজিটিভ সাইকেল অপ্টোকাপলারের নাম্বার পিন, মানে পিন নাম্বার 4 থেকে আমরা একটা আউটপুট নিয়ে গেটে কানেক্ট করলাম। ওকে, আচ্ছা, আর এর গ্রাউন্ডটা কি হবে, স্বাভাবিকভাবে যেহেতু এটা ক্যাথোড, এই পাশটা ক্যাথোড, ক্যাথোডের সঙ্গে কানেক্ট হবে হচ্ছে অপ্টোকাপলারের গ্রাউন্ড। ওকে, ক্যাথোডের সঙ্গে কানেক্ট হবে হচ্ছে অপ্টোকাপলারের গ্রাউন্ড, সেটাই করলাম আমি। এই যে গ্রাউন্ডটা দেখো খেয়াল করে, আমি কিন্তু এখানেও ড্র করছি। ওকে, সেম গ্রাউন্ড কিন্তু, ঠিক আছে। কাজে এই যে পিন নাম্বার 4 এটা চলে যাচ্ছে গেটে, এবং এর যে গ্রাউন্ডটা, অপ্টোকাপলারের গ্রাউন্ডটা, এটা চলে আসছে এইখানে। তাহলে কারেন্ট ফ্লো করবে কোন পাথে, কারেন্ট কিন্তু ফ্লো করবে এই পাথে। কারেন্ট এই পাথে ফ্লো করতে কোনো সমস্যা নেই, সে সোর্সে ব্যাক করবে। ওকে, আচ্ছা, এখন তুমি যখন জি2 কে ফায়ার করবা, তুমি কিন্তু জি2 কে সময় ফায়ার করবে না, খেয়াল করে একটা জিনিস, তুমি যখন জি1 কে কন্ডাক্ট করাবা তখন কিন্তু পজিটিভ সাইকেল চলে, তুমি কিন্তু তখন জি2 কে চাইলেও ফায়ার করাতে পারবে না, কারণ জি2 কিন্তু তখন কি নেগেটিভ সাইকেল দেখতেছে। তো জি2 কিন্তু রিভার্স বায়াস হয়ে বসে আছে। ওকে, তো যেহেতু সে রিভার্স বায়াসে বসে আছে, কাজেই তাকে গেট পাস দিলেও সে অন হবে না, কোনোভাবেই তাকে অন করানো সম্ভব না, যেহেতু কিন্তু তখন রিভার্স বায়াস। কাজেই কারেন্ট অবভিয়াসলি এই পাথেই আসবে, কারেন্ট কখনোই এই পাথে যাবে না। ওকে, কারণ জিটু তখন রিভার্স বায়াস হয়ে বসে আছে। জিটু কখন ফরওয়ার্ড বায়াস হবে, যখন তোমার নেগেটিভ সাইকেল আসবে সেই সময়টাতে। এখানে খেয়াল করে দেখো, জিটুর জন্য আমি একই কাজ করছি, জিটুর জন্য আমি পিন নাম্বার 4 এর সঙ্গে তাকে কানেক্ট করে দিচ্ছি, যদিও এখানে গেট পাসটা প্রডিউস করা হচ্ছে নেগেটিভ সাইকেল। এই যে নেগেটিভ সাইকেলে গেট পাস প্রডিউস করার জন্য আমি কি করছি, এখানে আরেকটা মেকানিজম আছে, সেটা হচ্ছে শুধুমাত্র পজিটিভ সাইকেলকে নেওয়ার জন্য আমরা এখানে একটা ডায়োড বসিয়েছি এই পজিটিভ টার্মিনাল থেকে, আর শুধুমাত্র নেগেটিভ সাইকেল নিয়ে কাজ করার জন্য এখানে একটা ডায়োড বসিয়েছি, সেটা হচ্ছে নেগেটিভ সাইকেলটা কিন্তু। ওকে, সো সে নেগেটিভ সাইকেলকে পাস করে নিচের ডায়োডটা, আর উপরের ডায়োডটা পজিটিভ সাইকেলকে পাস করে। সো পজিটিভ সাইকেল কাজে লাগায় তুমি গেট পাস প্রডিউস করবা হচ্ছে এই অ্যারেঞ্জমেন্টে, এই যে উপরের অ্যারেঞ্জমেন্টে, আর নেগেটিভ সাইকেলকে কাজে লাগায় তুমি গেট পাস প্রডিউস করবা হচ্ছে নেগেটিভ সাইকেলের পার্টটাতে, এই অ্যারেঞ্জমেন্ট দিয়ে। সো সেই কারণে যেটা আসতেছে, ফাবলিহা, হ্যাঁ কি কোশ্চেন? স্যার, এখানে যে আমরা নেগেটিভ হাফ সাইকেলের জন্য দিচ্ছি স্যার, তো এই ডায়োডটাকে তখন সেম পজিশনে হবে, এটা উল্টা হয়ে বসবে না স্যার? হ্যাঁ ঠিক আছে, এটা সেম পজিশনে হবে, কারণ যখন পজিটিভ সাইকেল চলবে, ধরো এই টার্মিনাল পজিটিভ, এই টার্মিনাল নেগেটিভ, তখন এই সাইকেল তো কাজই করবে না। হ্যাঁ। এটা বুঝা গেছে? আচ্ছা,
এরপরে যখন সাইকেল চেঞ্জ হয়ে যাবে, যখন উপরের টার্মিনাল নেগেটিভ নিচের টার্মিনাল পজিটিভ, তখন আবার উপরেরটা কাজ করবে না, তখন কিন্তু নিচেরটা কাজ করবে। স্যার তাহলে কি এটা কি ডিফারেন্ট কাইন্ড অফ দুটো ডায়োড, মানে একটা নেগেটিভের জন্য কাজ করে একটা পজিটিভের জন্য? ডায়োড কিন্তু দেখো খেয়াল করে, তোমার যখন নেগেটিভ সাইকেল আসছে, এই সাপ্লাই যখন নেগেটিভ, আমি কিভাবে ড্র করি, সাপ্লাই যখন পজিটিভ তখন কোন ডায়োডটা কাজ করবে বলো তো? উপরেরটা। এক্স্যাক্টলি। আর যখন সাপ্লাই নেগেটিভ তখন নিচেরটা। নিচেরটা। তাহলে ভিন্ন ধরনের ডায়োড না, ডায়োডই, তারা সেই একই ডায়োড, সেম ওল্ড ডায়োড। কিন্তু নেগেটিভ সাইকেলের জন্য কি মানে, নেগেটিভ সাইকেল মানে কি, এই টার্মিনালটা পজিটিভ হয়ে গেছে আর এই টার্মিনালটা নেগেটিভ হয়ে গেছে। সো পজিটিভ, ও পজিটিভই তো পাচ্ছে। সে পজিটিভই পাচ্ছে, এক্স্যাক্টলি, হ্যাঁ সে পজিটিভই পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে এরপরে, যখন আমাদের নেগেটিভ সাইকেল চলে, মানে নেগেটিভ সাইকেল আসে মানে কিন্তু ওর জন্য কিন্তু পজিটিভই আসতেছে। তো তখন কি হচ্ছে, সে একটা গেট পাস প্রডিউস করতেছে এবং সেই গেট পাস দিয়ে সে এখানে গেটে দিয়ে দিচ্ছে, G2 তে দিয়ে দিচ্ছে, এবং তারও কিন্তু একটা গ্রাউন্ড আছে, এই যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ড আর এই গ্রাউন্ড কিন্তু একই। তো কারেন্ট কি হবে, কারেন্ট এখন এই পাথে যাবে, কারেন্ট ভুলেও উপরে যাবে না, কারণ কি উপরে তো কমপ্লিটলি রিভার্স বায়াস হয়ে আছে, সো উপরে যাওয়ার তার কোনো কারণ নেই। ওকে, সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই যে আমি যে সেম গ্রাউন্ড ব্যবহার করলাম, আমি যদি গ্রাউন্ড দুটো সেমও হয় কোনো সমস্যা নাই, কারণ দুইটা তো দুই সাইকেলে কাজ করে, ঠিক আছে, দুইটা দুই সাইকেলে কাজ করে, সেম গ্রাউন্ড হলো কোনো সমস্যা নাই, সেই কারণে এখানে কমন ক্যাথোড অ্যারেঞ্জমেন্ট ব্যবহার করা হচ্ছে। এবং কমন ক্যাথোড, কেন কমন ক্যাথোড বললাম, কারণ দুইটা এসসিআর এর খেয়াল করে দেখো, ক্যাথোড কিন্তু শর্ট করা, এই যে ক্যাথোডটা কিন্তু এখানে শর্ট করা, এবং সেই শর্টের টার্মিনালটা কি করা হচ্ছে, অপ্টোকাপলারের যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দেওয়া হচ্ছে, তাতে কোনো সমস্যা হচ্ছে না, কারণ দুইটা এসসিআর দুইটা ডিফারেন্ট সাইকেলে কাজ করতেছে, দুইটা এসসিআর কখনোই সেম সাইকেলে কাজ করতেছে না, কাজেই তাদের কমন হলে পরেও কোনো সমস্যা নেই। এইটাই হচ্ছে আমাদের এখানে অ্যাচিভমেন্ট, যে আমরা এই সার্কিটে চেঞ্জ আনলাম, চেঞ্জ আনার ফলে আমাদের এসসিআর যেমন সংখ্যা কমে গেল, ঠিক একইভাবে ডিসি সোর্সেরও সংখ্যা কমে গেল। এবং ইনফ্যাক্ট তুমি যখন ল্যাবে কাজ করো, তখন তুমি আসলে একটা ডিসি সোর্স দিয়ে কাজ করো, তুমি এই যে পিসি 101 তুমি যদিও দুটো দেখতে পাচ্ছ, বাট তাদের বায়াসিং কিন্তু, বায়াসিং এর সোর্সটা কিন্তু সেম। ওকে, 101 দুটারই বায়াসিং সোর্সটা সেম, একটাই ডিসি সোর্স এখানে ব্যবহার করা হয়, তাতে কোনো সমস্যা হচ্ছে না, কারণ একটা পজিটিভ সাইকেলে কাজ করে আর একটা নেগেটিভ সাইকেলে কাজ করে, দুটো একসঙ্গে কখনোই কাজ করে না। তো এটা হচ্ছে একটা অ্যাচিভমেন্ট রয়েছে আমাদের, যে আমরা কস্টটাকে কমায় নিয়ে আসলাম এই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে। আমরা কোশ্চেন থাকলে নিতে পারি, কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন নাই? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন বলো। স্যার আমরা লাস্ট দিন যে আইসোলেশন সার্কিট বা অপটোকাপলারটা ইউজ করেছিলাম, আমাদের যে 33 ওহম রেজিস্ট্যান্স অ্যাক্রসের যে পালসটা পাচ্ছিলাম, সেটাকে ইমপ্রুভ করার জন্য আমরা অপটোকাপলার মধ্যে পাস করাচ্ছিলাম থাইরিস্টার বা এসসিআর। তো এইখানেও তো স্যার, এইখানে যে আমরা অপটোকাপলারটা ইউজ করতেছি বা আইসোলেশনটা করতেছি, এখানে তো স্যার যেহেতু আমাদের গ্রাউন্ডিং এ কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে এই সার্কিটে অপটোকাপলারটা ইউজ করার দরকারটা কি ছিল আর কি, মানে? না, ওটা উত্তর তো তোমার ইয়েতেই ছিল, যে পালসের যে শেপটা ছিল, গত ক্লাসে দেখছিল যে পালসের যে শেপটা ছিল সেটা সাফিসিয়েন্টলি স্ট্রং না। তো আমাদের আসলে এসসিআর অন করার জন্য একটা সাফিসিয়েন্ট গেট কারেন্ট তো পাঠাতে হবে তার ভিতর দিয়ে, এবং সেই গেট কারেন্টের পরিমাণটাকে বাড়ানোর জন্য ওই আমরা কি করি, পালসটাকে রিশেপিং করি এই অপটোকাপলার ইউজ করে। তুমি যদি অপটোকাপলার একদম ব্যবহার না করো, তখন তুমি সার্কিট নিয়ে কাজ করতে পারো, খুব সমস্যা হবে না, কিন্তু সমস্যা হবে অন্য জায়গাতে, যে পালসটা আর কি স্ট্রং এনাফ হবে না। তাহলে স্যার গত দিনের যে অপটোকাপলার যে পারপাসটা ছিল, আজকেও সেম পারপাসটা? হ্যাঁ, সেম পারপাসই, তবে আমরা দুবার দেখাচ্ছি আর কি, কারণ আচ্ছা আচ্ছা, সাইকেলের জন্য একটা নেগেটিভ সাইকেলের জন্য আমাদের দুবার গেট পাস থাকে, যেহেতু ফুল ওয়েভ রেক্টিফিকেশন, সেজন্য দুবার লাগে। জি স্যার। আর কোনো কোশ্চেন আছে? স্যার এখানে যে হাফ ফুল সেন্টার ট্যাপের যেটাতে স্যার, দুটার সোর্সই কি সেম স্যার, নাকি আলাদা দুটো ট্রান্সফরমার ইউজ করা হচ্ছে এখানে? ও মানে এই পাশে ট্রান্সফরমার আর ওই পাশে ট্রান্সফরমার সেম কিনা? জি স্যার। এইটা সেপারেট ছিল সম্ভবত। স্যার আমরা সেম দিয়েও করি, সমস্যা আমরা সেম দিয়েও করি, তবে সেম দিয়ে করলে সমস্যা নেই। একদম সেপারেট ড্র করা হচ্ছে, তবে সেটআপে সেম এটাতে স্যার আমরা সেম দিয়ে করে ফেলতে পারি। সেম দিয়ে করা যাবে। স্যার আর ফুল ব্রিজে কি স্যার একটাই ট্রান্সফরমার ইউজ হচ্ছে তখন? হ্যাঁ, একটাই, আমার সোর্সটা একই। তোমার আসলে কি হচ্ছে, তুমি সেম সোর্স ব্যবহার করে গেট পাস জেনারেট করতে হয়, এই জন্য যাতে গেট পাসের সিনক্রোনাইজড থাকে সাপ্লাই সাথে। স্যার ভিডিওতে স্যার একটা কথা বলেছিল যে ফুল মানে ফুল ওয়েভ রেকটিফায়ার মানে সেন্টার ট্যাপের মধ্যে ট্রান্সফরমার ইউজ করে, আর ওই
ফুল ব্রিজের ট্রান্সফর্মার ইউজ করে না, এটা আসলে আমি ধরতে পারিনি, মানে ভিডিওতে স্যার কতটা বলেছে। ওইটা আচ্ছা, একটা হচ্ছে আমি একটু আগে যেটা দেখে আসলাম সেটা তো সেন্টার ট্যাপ ছিল না, মানে তোমাদের যে কনভেনশনাল এই যে এটা, জি স্যার আগেরটা এটা তো center tap। এটা ফুল আর ব্রিজ। হ্যাঁ, এটা রেগুলার ট্রান্সফরমার যেটা স্টেপ ডাউন। স্যার ওটার কথা বলছেন কিনা যায় না, বাট এখানে ইভেন্চুয়ালি তুমি এখানে যদি ইউজ করতে সেটাতে এই পাশে ড্র করা আছে সেন্টার ট্যাপ হিসেবে, দেখো এটা এই পাশে কিন্তু সেন্টার ট্যাপ হিসেবে ড্র করা আছে। তো আমরা সেম সোর্স ব্যবহার করি ইচ্ছা করি, কারণ সেম সোর্স ইউজ করলে তখন আর চিন্তা থাকে না যে না গেট পাসটা সিঙ্ক্রোনাইজ হলো কি না হলো, এটা নিয়ে কোনো চিন্তা থাকে না, গেট পাসটা সিঙ্ক্রোনাইজ হবে, কারণ তুমি সেম সোর্স থেকে গেট পাস প্রডিউস করতেছো। একই পজিটিভ সাইকেল যখন এই লোড পাচ্ছে তখন এই যে গেট পাস ট্রিগারিং যে অ্যারেঞ্জমেন্টটা ও পাচ্ছে একই পজিটিভ সাইকেল। আবার যে সময় নেগেটিভ সাইকেল আসতেছে, নেগেটিভ সাইকেল যেমন এই পাচ্ছে ঠিক একইভাবে এও পাচ্ছে। সো এটা একটা বেনিফিট আর কি, যে আমরা যখন সেম সোর্স ব্যবহার করি তখন এই প্রবলেমটা অ্যাটলিস্ট থাকে না, সিঙ্ক্রোনাইজেশনের প্রবলেমটা থাকে না। পাবলিয়া কি উত্তর পেয়েছো? জি স্যার, জি পেয়েছি। আর কোনো কোশ্চেন আছে কি? আমার মনে হয় কোশ্চেন যদি না থাকে হাসি, আর স্যার কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা ক্লোজ করে দিতে পারি। হ্যাঁ তাহলে আমরা সেশনটা ক্লোজ করে দিতে পারি। নেক্সট ক্লাস আমাদের এক্সপেরিমেন্ট 4 হবে। তো এক্সপেরিমেন্ট 4টা তো অলরেডি আপলোড করা আছে ভিডিওটা, ওটা একটু চেক করে নিও এক্সপেরিমেন্ট 4, যাতে ইনশাআল্লাহ সমস্যা না থাকে। আর সমস্যা থাকলে তো আমরা এই যে এইভাবে ডিসকাশনে চলবে, সমস্যা থাকুক বা না থাকুক আমরা ডিসকাশনে যাব, তবে তারপর নিজেরা একবার দেখে আসলে ডিসকাশনটা। স্যার একটা কোশ্চেন ছিল, করতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ সাদি বলো। স্যার কোশ্চেনটা হচ্ছে আমাদের যে আলফাটা, তো হ্যাঁ। স্যার আলফা আসলে ক্লিয়ারিং অ্যাঙ্গেল বলা হয় তাই না স্যার? না না, আলফাকে ক্লিয়ারিং অ্যাঙ্গেল বলা হয় না, আলফাকে বলা হয় ট্রিগারিং অ্যাঙ্গেল। আচ্ছা ট্রিগারিং। স্যার আমরা তো এই যে 5k রেজিস্ট্যান্স যে পটটা ঘুরায় বেসিক্যালি এই যে 2.2 মাইক্রোফ্যারাড যে ক্যাপাসিটি, এটা চার্জিং ডিসচার্জিংটা কন্ট্রোল করে আর কি পালসটা কন্ট্রোল করতেছি। তো স্যার এর সাথে আর কি আলফাটাকে আমি এই পটটাকেই বোঝাচ্ছি নাকি? আলফাটা পটের সঙ্গে রিলেটেড। যেমন ধরো তুমি যদি পটটাকে শর্ট করে দাও, পটটাকে ধরো তুমি শর্ট করে দিলা, শর্ট করে দিলে উপরে 330 ওহম রয়ে যায় অবশ্য, তুমি পটটাকে শর্ট করে দিলা, চার্জিং কারেন্টের পরিমাণটা কেমন হবে বলো তো? চার্জিং কারেন্ট বাড়বে না কমবে সেটা বলো। চার্জিং শর্ট করে দাও তাহলে চার্জিং কারেন্ট বাড়বে নাকি কমবে? বাড়বে স্যার। এক্স্যাক্টলি বাড়বে। তখন কি হবে, ক্যাপাসিটিটা খুব ফাস্ট চার্জ হয়ে যাবে না? হ্যাঁ স্যার। খুব ফাস্ট চার্জ হয়ে যাওয়া মানে কি, তার মানে হচ্ছে এই এমিটারটা কিন্তু পিক পয়েন্ট ভোল্টেজে পৌঁছে গেল খুব দ্রুত, একদম শুরুতেই পজিটিভ সাইকেলের একদম শুরুতেই দেখা যাবে সে ওই পিক পয়েন্ট ভোল্টেজে পৌঁছে গেছে, তার মানে ইউজিটি ট্রিগার হয়ে গেল। আর ইউজিটি ট্রিগার মানে ইউজিটি অন হয়ে গেল, ইউজিটি অন হয়ে যাওয়া মানে এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলো, তো এই কারেন্টটা তুমি পেয়ে যাচ্ছ। তার মানে পজিটিভ সাইকেলের শুরুতেই ইউজিটি ট্রিগার করে যাচ্ছে এবং সে কারণে তুমি এখানে একটা গেট পাস পেয়ে যাচ্ছ। আবার 5k এর ভ্যালুটাকে তুমি ম্যাক্সিমাম করো, 5k করে দাও বা 5k বা অনেক লার্জ করো আর কি, ঠিক আছে? হ্যাঁ, তখন কি হচ্ছে, চার্জিং কারেন্টটা কমে যাচ্ছে, তখন চার্জিংটা একটু স্লো হয়ে গেল, ক্যাপাসিটিতে কিন্তু ফুল চার্জ হতে বেশ খানিকটা সময় লাগতেছে। এই যে বলতেছি সময় লাগতেছে, তার মানে কিন্তু ডিলে হচ্ছে, তো ট্রিগারিং এর একটা ডিলে চলে আসছে। ওকে, সো এই যে এটা বোধহয় লাস্ট ক্লাসে ড্রয়িং এ ছিল কিনা, এই যে এখানে যেমন ধরো তোমার যখন ফাস্ট চার্জিং হবে তখন কি হবে, এটা শুরুতে এরকম হয়ে যাবে এই, আর যখন স্লো চার্জিং হবে তখন ওটাতে পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগবে। এই যে সময়টা লেগে গেল, এটাই তো তোমার ডিলে। ওকে, এবং এই ডিলের কারণে তোমার এটাকে তুমি বলবো আলফা, এবং এখানে এসে তুমি ট্রিগারিংটা করলা শেষ পর্যন্ত, যখন ডিসচার্জ হচ্ছে তখন থেকে বেসিক্যালি ট্রিগারিং হচ্ছে। তো এর আগ পর্যন্ত আসলে হচ্ছে আলফা আমরা কাউন্ট করি, ডিলে অ্যাঙ্গেল বা ট্রিগারিং অ্যাঙ্গেলটা কাউন্ট করি এর আগে পর্যন্ত, যতক্ষণ না ট্রিগার হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো এটা ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে এটা ক্লোজলি রিলেটেড টু 5k, মানে এই পটটা, পটটা অ্যাডজাস্ট করলে তোমার চার্জিং কারেন্টটা চেঞ্জ হবে, এবং চার্জিং কারেন্টের ভ্যালু বাড়ায় দেওয়া মানে হচ্ছে খুব ফাস্ট চার্জ হবে, তো ডিলে থাকবে না। আর চার্জিং কারেন্টের পরিমাণটা কমায় দেওয়া মানে পটের ভ্যালু বাড়ায় দিয়ে চার্জিং কারেন্টটা কমায় দেওয়া মানে হচ্ছে স্লো চার্জ হবে, কাজেই ডিলে ডিলে থাকবে একটা। বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, তাহলে তাহলে আমরা ইনশাল্লাহ এখানে শেষ করতে পারি। আর যদি কোশ্চেন না থাকে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।